ব্যাপারগুলো টেনে বের করে এনেছেন, এগুলো অবশ্যই এই মামলার ক্ষেত্রে বা এই যে অন্যায়টা হয়েছে এটার বিচারের ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। হ্যাঁ, এটা আসলে মানে বলা বাহুল্য। তো তারপরেও আপনাকে অনেক ধন্যবাদ ভাই। তো ভাই তো আমার কথা শুনতে পাচ্ছেন তাই না? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি যেটা আসলে ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে গতকালকে আপনি আমাদের ছোট বদ্দা মানে হচ্ছে আমাদের জাহের আলভির ছোট ভাই আহ আমাদের নেহাল সাহেব, তো কথা হচ্ছে আসলে এই যে ব্যাপারটা যে এই ভিডিওটা লিক হওয়া, হ্যাঁ এটাতে নেহালের হাত দেখা যাচ্ছে বা নেহাল আছে এটা ছোট ছোট করে কেটে ইয়া করলো। তো আপনি এই সম্পর্কে একটা লেখা লিখেছেন। এখন ভাই এই যে নেহাল আর হচ্ছে ইকরা, এদের মধ্যকার যে রিলেশন, এদের মধ্যকার যে দেবর ভাবি হিসেবে তাদের মধ্যে যে দেখেন অনেক দেবর ভাবি আছে দুনিয়াতে, বাট কয়টা ভাবি কয়টা দেবরের জন্য এরকম স্যাক্রিফাইস করে বা কয়টা ভাবি কয়টা দেবরের জন্য এতটা মানে ডেডিকেটেড ভাবে কাজ করে, এটা আপনি তো জানেন। তো আমি এইগুলা একটু আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি এই ব্যাপারে ভাই। আচ্ছা, প্রথমে আমি একটা ব্যাপার বলে নিই, সেটা হচ্ছে কালকে আমি যে পোস্টটা লিখেছিলাম ওই পোস্টের আমার কিন্তু শিরোনামটাই ছিল এরকম, নিমক হারাম ছোটদা। ঠিক আছে, বদ্দার ব্যাপারটা বাদই দিই, নিমক হারাম ছোটদা, এটার অবশ্যই একটা কারণ আছে এটার পেছনে। কারণ একটা মানুষকে তো হুট করে ঘুম থেকে উঠে নিমক হারাম বলা যায় না, এটার পেছনে একটা রিজন থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একেরা 16 বছর ধরে ওই সংসারে আছে। তো একটা লোহা বলেন বা একটা ইটকে বলেন, ইটকেও যদি একটা খোলা মাঠের মধ্যে আপনি রেখেছেন যেখানে ঘাস আছে, সেখানেও যদি একটা ইটকে রেখে দেন, দেখবেন যে ওই 16 বছর ওইখানে আমি ইট কোনো ঘাস হতে দেয় না, মানে ওইটা একটা ছায়ার মতো কাজ করে, ঠিক না? তো ওই জি জি। ঠিক সেরকমই ইকরা ওই ফ্যামিলিতে সবসময় ছায়ার মতোই ছিল, সে তার জায়গা থেকে ওইভাবেই কাজ করেছে। ইকরার শাশুড়ি, আমি যতটুকু জানি ইকরার শাশুড়িও অসুস্থ, আমি ওনার রোগটা সম্পর্কে আমার আইডিয়া নেই, তবে উনি অসুস্থ। প্লাস ইকরার যে আমরা যাকে ছোটদা বলছি, নেহাল বা আলভির ছোট ভাই, সে রেকটাম কোলন ক্যান্সার আক্রান্ত। তো হুম, হুম, হুম। স্বাভাবিকভাবে একজন ক্যান্সারের রোগী, সে অসুস্থ মানুষ, তাকে দেখাশোনা করার একজন লোক লাগে। অনলাইনে এখনো অনেক কিছু চাওয়া হচ্ছে যে ইকরা সংসার করতে রাজি না, ইকরা শাশুড়ি শাশুড়ি বা দেবরের সাথে থাকে না। অথচ আমরা যদি ঠিক করি ছোটরা বা নেহালের স্ট্যাটাস গুলো, নেহাল গতকালকেও আমি দেখলাম একটা পোস্টে, গত কয়েকদিন আগেও একটা পোস্টের মধ্যে আমি দেখলাম নেহাল লিখছে যে আমাদের অনেক ভালো খুনসুটি ছিল, ভাবির বাসায় যেতাম, আমরা একসাথে ঝগড়া করতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম। তো এটা ছিল তাদের দেবর ভাবির সম্পর্ক। তো মানুষ কিভাবে রিপ্রেজেন্ট করতেছে তারাই ভালো জানে। তো নেহাল যখন অসুস্থ ছিল, নেহাল যখন ভারতে ছিল, নেহালের পুরো টেক কেয়ার করছিল হচ্ছে ইকরা মায়ের মতো। এবং আলভি এই ব্যাপারে পোস্টও দিছিল যে নেহাল নিজের দেবর হওয়া সত্ত্বেও কি সুন্দর করে সে নেহালকে ট্রিট করেছে। ঠিক আছে, তো এই যে একটা ব্যাপার, এত হাস্যকর একটা ঘটনা, যে আমি এটাই জাস্ট একটা কথা বলবো যে নেহালকে, যে নেহাল ভাই, তুমি এত বড় নিমক হারাম কিভাবে হও, যেই মানুষটা তোমাকে মুখে তুলে খাওয়াই দিছে, তোমার সেবা শুশ্রূষা করছে, তুমি যেখানে একটা রেকটাম ক্যান্সার মানে কোন জায়গায় আমি আর নাই বললাম, এটা যারা শিক্ষিত মানুষ একটু গুগল করলে জানতে পারবে। সেই জায়গা থেকে তোমাকে যে কিনা কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে গেছে, মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে ফিজিক্যাল সাপোর্ট, তোমার জন্য নিজের, তখন তো বাচ্চার বয়স মানে 3 বছরের বাচ্চা নিয়ে ইন্ডিয়া থেকে তোমার চিকিৎসা করা, তোমার সাথে থাকা, এর এর চেয়ে বড় কিছু আর হইতে পারে না। তুমি সেই জায়গা থেকে তুমি এত বড় একটা নিমক হারামের মতো একটা কাজ করবা, যে যেই রুমের মধ্যে সিগারেট নিয়ে যে ইস্যুটা আসছে, সিগারেটের মধ্যে আহ যে একটা আপনি দেখবেন যে ওই ভিডিওর মধ্যে শুধু সিগারেট খাওয়ার ব্যাপারটাই আছে, এর বাইরে হ্যাঁ, কিন্তু আর কিছু নেই। সব জায়গায় আমি দেখছি, সব জায়গায় লিখতেছে মাদক। এখন আমি আপনাকে একটা জিনিস বলি, আমাদের দেশে কিন্তু মাদক খায় এরকম মানুষের সংখ্যা কিন্তু অনেক কম, হুম, হুম, সিগারেট হুম। খায় এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি। এখন আমাকে একদম। বলেন, সিগারেট কি মাদক? না, অফকোর্স না। সিগারেট কি মাদক? যদি সিগারেট মাদক হয়, তাহলে আমি বলতে চাই ভাই, এক জীবনে আমরাও সিগারেট খাইছি, মানে আমরা মাদক খাইছি। এবং এই লাইভের মধ্যে যারা যারা আছে, এদের মধ্যে মিনিমাম 80% লোক বলবে যে আমরা জীবনে একবার সিগারেট খাইছি। আর সিগারেট খাওয়া মানে এটা ছোট কালে বলেন আর যাই হোক, খাইছি। এখন হয়তো বা খাই না, এখন আমরা ভালো হয়ে গেছে, এখন আমরা খাই না, সেটা আলাদা হিসেবে, বাট আমরা খাইছি কখনো না কখনো। তো আলটিমেটলি
মনে করেন সিগারেটকে যদি মাদকের পর্যায়ে ধরা যায়, তাহলে এই ধরনের আত্মহত্যাকেও আমরা খুন হিসেবেই ধরতে পারি, অস্বাভাবিক কিছুই না। কারণ একটা জিনিস দেখেন মঞ্জুর ভাই, ভাইয়ারে আমি মঞ্জুর ভাই রাখতেছি, শূন্য নামটা খুবই খালি খালি লাগে, কিছু মনে করেন না। আচ্ছা তো আচ্ছা। আহ, একটা জিনিস দেখেন মঞ্জুর ভাই, একটা মানুষকে ছোট করার কিন্তু একদিনে কোনো প্রক্রিয়া থাকে না। একটা মানুষকে ছোট করার প্রক্রিয়া কিন্তু একদিনে থাকে না, একটা মানুষকে খাটো করার প্রক্রিয়া কিন্তু একদিনের মধ্যে থাকে না, একটা মানুষকে নিঃশেষ করে দেওয়ার কিন্তু প্রক্রিয়া একদিনের মধ্যে থাকে না। প্রক্রিয়াটা শুরু হয় ধীরে ধীরে। আপনি যখন কাউকে আপনার লাইফ থেকে বের করে দিতে চাবেন, আপনি যখন কাউকে নিজের লাইফে রাখতে চাবেন না, তখন কিন্তু সেটা একবার আপনি তাকে বোঝাবেন না। মানে একটা সুস্থ এবং কোল্ড ব্লাডেড বা হোয়াইট কলার ক্রিমিনাল যাকে বলে, তারা কিন্তু একসাথেই মনে করেন আপনি তাকে সরাই দেন না, তারা করে কি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান, একটা একটা করে রিজন ক্রিয়েট করে। দেখবেন যে পান পান থেকে চুন খসলেই, এই তুমি এটা পড়ছো কেন, এই তুমি এটা পড়ছো কেন, ঠিক এইভাবে করে বাড়ে। সবাই বলতেছে, আমি আজকেও কয়েকটা জায়গায় দেখলাম যে সবাই বলতেছে আলবি আলবি জাস্ট 2-3 বছর ধরে তার ক্যারেক্টার খারাপ ছিল, বাট ইকরা তো 2010 সাল থেকে এরকম। এখন আমি যদি ভাই একটা ব্যাপার বলি, মানে কথায় কথা চলে আসে, এটা তো জানেন ভাই, আলভি যখন ইকরাকে বিয়ে করছে 2010 সালে, তখন ইকরা ছিল নাবালক। আর হ্যাঁ, নাবালক মানে কি ভাই জানেন? নাবালকের সাথে ফিজিক্যাল ইনভলভমেন্ট হওয়া মানে মানে এটাকে মানে মেডিকেল টার্মে কি বলে জানেন? আপনার তো জানার কথা, পেডোফাইল বলে। পেডোফাইল বলে আমরা যদি ওইভাবে কাউন্ট করি। সো ইকরা তখন আন্ডার এজ ছিল, ইকরা তখন প্রাপ্ত বয়স্ক ছিল না। ইভেন Right. তারা এই যে ইকরার যে ইভেন বিয়ের ব্যাপারটা পর্যন্ত আনতেছে, তারা বিয়ের মতো টপিকটা যেটা আনতেছে, আর তো স্বীকারই করে নাই প্রথমে যে বিয়ে করছে। রাইট রাইট রাইট। ডাইরেক্ট আলবি বলছে যে আমি তো বিয়ে করি নাই, এটা তো এমনিতে ফান ছিল, তোমার সাথে আমি দুষ্টুমি করতে, আমাদের কোনো কাবিন নামা নাই। এইভাবে তো স্বাভাবিকভাবে বলেছে। যখন বলছে যে কাবিন নামা নাই, তখন ইকরা হার্ট হয়েছে। ইকরা বলছে আমার ফ্যামিলির সাথে আমি কি ফাইট করবো, যেখানে আমি যার সাথে বিয়ে হওয়ার কথা সে বলতেছে তার সাথে আমার বিয়ে হয়নি, ঠিক আছে আমি ফ্যামিলির কথা বিয়ে করে ফেলি, আমিনের কাগজ চিনি, হ্যাঁ। ঠিক আছে আমি তাহলে ফ্যামিলির কথা বিয়ে করে ফেলি। ইকরা ফ্যামিলির কথা বিয়ে করতে গেছে, তখন গিয়ে আলবি মনে হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি কি করলাম, আমি তো তোমার সাথে মজা করছি, ফোন করতে আমাদের তো বিয়ে হয়েছে, কাগজ আছে, হ্যাঁ তাই। ইকরা আবার যখন শুনছে, তার ইকরার কাছে সে আবার মাফও চাইছে, সে বলতেছে আমি তো জিদ করে এগুলো বলছিলাম। ভাই এইসব ব্যাপারে কেউ জিদ করে এগুলো বলে? আলভি নিজেও তখন 20 বছরের কম বয়সী ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে দুইজনে আন্ডার এজ, মানে আন্ডার এজ বলতে আলভির বয়স আন্ডার এজ না, কিন্তু বিয়ের বয়স হিসেবে বাংলাদেশের ছেলেদের যে বিয়ের বয়স 21, সেই হিসেবে আলভি তখন আন্ডার এজ। এটা নিয়ে দেখা যায় নিউ মার্কেটের এখানে অনেক বড় গ্যাঞ্জাম হয়েছিল। নিউ মার্কেটের ওখানে গ্যাঞ্জাম হওয়ার পরে এটা একটা মব সৃষ্টি হয়েছিল, তারপর থানায় যাওয়া হয়েছিল, সেখানে থানা হাজতের মতো ব্যবস্থা হয়েছিল। হাজতের পরের ঘটনা কি হয়েছে, ইকরা গিয়ে বলছে আমি সংসার করবো, যেহেতু মেয়ে বলছে সংসার করবে, এখানে আর কোনো পয়েন্টই থাকে না, ঠিক না? মেয়ে বলছে সংসার করবে, এখানে কোনো পয়েন্ট থাকে না, That's it, ঘটনা এখানে শেষ। এরপর থেকেই ইকরা ফ্যামিলির সাথে ইকরার একটা দূরত্ব ক্রিয়েট হয়, এটা কমন ফ্যাক্ট। কারণ মেয়ে একটা এরকম একটা ইনসিডেন্টের পরে মেয়েদের সাথে বাবা মায়ের একটা দূরত্ব ক্রিয়েট হবে, কিন্তু এর মানে এই না সন্তান হওয়ার পরে তারা যায় নাই, তাদেরকে একদমই মেনে নেওয়া হয়নি, ধীরে ধীরে সবকিছু ব্যালেন্স হয়ে গেছে, সবারই হয়ে যায়। তো আলটিমেটলি মানে আমি একসাথে অনেকগুলো টপিক চলে আসছে দেখে আমি বললাম। তো এখানে জাস্ট একটা কথাই বলি যে এই যে একটা প্রসেস, একটা জিনিস মানে ইকরাকে খারাপ করার যে প্রসেস, মানে ভিকটিম ব্লেমিং যেটাকে আমরা বলি, তো ভিকটিম ব্লেমিং করতে গিয়ে নেহাল এবং তার সাঙ্গপাঙ্গরা, আলবিকে আমি এখন বলবো না কিছু, নেহাল এবং তার সাঙ্গপাঙ্গরা, এই ভিডিওতে কিন্তু নেহালও আছে। মঞ্জুর ভাই আমি জানি না আপনি জানেন কিনা, এই ভিডিওর একটা অংশে কিন্তু নেহাল নিজেও আছে, এবং নেহালের অংশের অনেকটুকু অংশ কিন্তু কেটে দিয়েছে। আমি জাস্ট নেহালকে এতটুকু বলবো, বা ভিডিওটা যে আপলোড করছে বা ভাইরাল করছে, আমি তাকে এতটুকু বলবো, যদি এক বাবার সন্তান হয়ে থাকেন বা এক মায়ের সন্তান যদি হয়ে থাকেন, আপনার মধ্যে যদি গার্ডস পাওয়ার থাকে, পুরো ভিডিওটা আপলোড করেন, পুরো ভিডিও আপলোড দেন, হ্যাঁ। আমি বলবো না। যদি আপনি এক বাবার সন্তান হয়ে থাকেন, এক মায়ের সন্তান হয়ে থাকেন, এবং আপনার যদি গাছ পাওয়ার থাকে, এবং আপনার যদি মনে হয় ইকরা ইজ এ ক্রিমিনাল, ইকরা একজন মাদক সেবী, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ বলতেছি, আপনি ভিডিওটা ফুল আপলোড করেন, আমি দেখে ওখানে আর কে কে আছে। আর আমার কথা হচ্ছে, এটা যদি মাদকের আড্ডা হতো, নিহাল ওখানে কি করে? নিহালকে ওখানে জুস খাইতে গেছে বাথরুমে, রাইট। ওখানে দেখা যাচ্ছে যে জাস্ট স্মোক করতেছে। হ্যাঁ, আমাদের দেশের পার্সপেক্টিভে মেয়েদের স্মোক করাটাকে অনেকে পজিটিভলি যায় না,
মানে আরেকটা পয়েন্ট একটু অ্যাড করি, পজ দেই। আমার কথা হচ্ছে দেখেন, পরিবারের হতে পারে সে ছোট ভাই, বাট পরিবারের কিন্তু সে কিন্তু তখন ম্যাচিওর পুরুষ মানুষ, হ্যাঁ। তোমার পরিবারের একটা, তোমার ভাইয়ের ওয়াইফ, সে হচ্ছে মাদক সেবন করতেছে তোমার সামনে, তুমি সেখানে কি করো? এটা কি তোমার ফ্যামিলি ট্রেডিশন মাদক খাওয়া, মানে গাঁজা খাওয়া? তুমি বলতেছো আমি এটা একটা গাঁজা, জিনিস বলি, এটা কি এখন তোমার আমি family- মঞ্জুর ভাই, আমি আপনাকে একটা জিনিস বলি, তার ভাইয়ের তো মিনি বার আছে উত্তরাতে। হুম হুম হুম। আমি বলতে চাইনি, বাট এখন ওই যে আপনি আপনার টপিকে আসবে, তার ভাইয়ের তো উত্তরা অফিসের ভেতরেই তো একটা মিনি বার আছে, ওখানেই তো আচ্ছা। তাদের মাদকের আড্ডা বসে। হুম 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 হুম। তাদের শ্রেণী বিধায় তো তারা তারা সরাসরি একটা একটা জিনিস মঞ্জুর ভাই, আমি তো আসলে 2015 সাল থেকে নারী ও শিশু নির্যাতন নিয়ে কাজ করি। তো আমার জ্ঞান থেকে আমি যতটুকু জানি, একটা মেয়েকে মানে মনে করেন যে অপবাদ দেওয়া যায় কয়েকটা ভাবে। একটা মেয়েকে অপবাদ দেওয়া যায় কয়েকটা ভাবে, এর মধ্যে একটা হচ্ছে চুরি, হুম ঠিক হুম আছে, হুম। অর্থ চুরি। 2 নাম্বার হচ্ছে চারিত্রিক। চারিত্রিক, হ্যাঁ। 3 নাম্বার হচ্ছে মাদক। হুম হুম হুম। এই 3টা বাদে একটা মেয়েকে আপনি কোনো অপবাদ দিতে পারবেন না। আর পুরুষকে যদি আপনি অপবাদ দিতে চান, 2টা টপিক, একটা হচ্ছে টাকা আর নারী। এর বাইরে আর কোনো কিছু নাই পুরুষকে অপবাদ দেওয়ার। নারীকে 3টা, পুরুষকে 2টা। পুরুষকে মাদকের অপবাদ দিয়ে লাভ নেই, কারণ পুরো ওইটা মনে করেন যে ওটা প্রমাণ হয়ে যায় দ্রুত। কিন্তু মেয়েদেরটা প্রমাণ করার সুযোগও থাকে না, রাইট রাইট। ঠিক আছে। তো মেয়েটা দেখলেই দেখা যায় যে, একটা মেয়ে সিগারেট খাইছে দেখছে, তখনই একটা মানুষ দেখা যায় বিশ্বাস করে বসে, যে না ও তো গাঁজাও খায়। ভাই আপনাকে আরেকটা জিনিস বলি, দেখেন আমি তো আলভির বন্ধু, হ্যাঁ, একদম মানে স্কুল লাইফের বন্ধু। তো 2014 সালে, 14 বা 15 সালে, আমার সঠিক সালটা মনে নাই, ইকরার জন্মদিন, হ্যাঁ। ইকরার জন্মদিন হয়েছে ওই যে ইয়েতে, আপনার হ্যাং আউটের একটা বিল্ডিং আছে ধানমন্ডিতে, ধানমন্ডি 8-এ। এই বিল্ডিং এর উপরে হচ্ছে আলভি হঠাৎ করে ফোন দিল যে এই বিল্ডিং এ আয় দোস্ত, ইকরাকে সারপ্রাইজ দেবো। তো গেলাম, ওই দিন ইকরার বার্থডে হলো। আহ, ইকরা আর আলভির কিছু ছেলে ফ্রেন্ড, ইকরার কিছু ছেলে ফ্রেন্ড, এরকম। আর ওইখানে আর কোনো মেয়ে ছিল না, ইকরাই একমাত্র মেয়ে। তো ইফতারের পরে ভাই, আপনি কখনো নিমাই খেলছেন? নিমাই? না, আমি কখনো নেমে খেলিনি। আচ্ছা আমি বলি এটা কিভাবে খেলে। ধরেন একটা গোল হয়ে 5-7 জন বসবে, একটা সিগারেট নিয়ে, ধরেন সিগারেটটা টান দিয়ে ওটা ছাই ফেলবে না, টান দিয়ে ওটা পাশের জনকে দিবে, আবার সে একটা টান দিয়ে পাশের জনকে দিবে, এইভাবে টান দিতে থাকবে এবং ছাই বড় হতে থাকবে উপরে। ছাইটা যার কাছে যে পড়বে, তাকে হচ্ছে ওই যে ট্রুথ অর ডেয়ার এর মতো, তাকে যেটা জিজ্ঞেস করবে তাকে সেটা বলতে হবে, কিংবা যেটা করতে বলবে সেটা করতে হবে, হ্যাঁ। এই টাইপের একটা অবস্থা। তো ভাই, ইকরার বার্থডের পরে লিটারেলি ওই রেস্টুরেন্টের হচ্ছে আপনার যে মানে স্মোকিং জোন, ওইখানে গিয়ে আলভি সহ হচ্ছে, সেটা তো অনেক আগে, আলভি সহ এই নিমাই খেলা হলো, যেখানে হচ্ছে আলভির অনেক, আমি সহ আর অনেক কটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে। সো আলভি আর ইকরা যে একসাথে স্মোক করে, ইয়ে করে, এটা তো ভেরি কমন। আমার কথা হচ্ছে ভাই, তোমার মেয়েদের স্মোক করা, হ্যাঁ, স্মোকিং ইজ প্রহিবিটেড, স্মোকিং ভালো না, এটা আমরা সবাই জানি। এখন মেয়েরা তো ভাই স্মোকিং করে বা ছেলেরা স্মোকিং করে, দুইজন করলেই সমান ক্ষতি, দুইজন করলেই সমান দোষ। এখন মেয়েরা স্মোকিং করে, এটা বাংলাদেশের মানুষ হজম করতে পারে না, আচ্ছা ভালো কথা। ভাই তোমার একটা মেয়ের আলটিমেট গার্ডিয়ান হচ্ছে তার বাবা মা, তার হাজবেন্ড। এখন তার হাজবেন্ড তাকে যদি অ্যালাউ না করে, সে তো স্মোক করতে পারে না। আর তার হাজবেন্ড অ্যালাউ করলো, তারপরে তার হাজবেন্ড আবার তার সাথে একসাথে স্মোকিং করলো, সব জায়গাতে তার নিয়ে স্মোক ইয়ে করলো। এখন এসে তার হাজবেন্ড বা তার হাজবেন্ডের ছোট ভাই আহ হচ্ছে করে, কি বলে আপনার, এই ভিডিও, স্মোকিং এর ভিডিও এটা পোস্ট করে, তাহলে এটাকেই তো ভাই বলে হিপোক্রেসি। তাই হিপোক্রেট ফ্যামিলির সাথে বা হিপোক্রেট মানুষদের সাথে আসলে কি করা উচিত? মানে এরা তো, ইকরা কি নিজে নিজে সিগারেট খাওয়া শিখছে? আলভি তো এতদিন বলে নাই, সেই কিন্তু তাকে স্মোকিং করা বা যদি অন্য কোনো বদ অভ্যাস থেকে থাকে, সবকিছু আমি বলবো আলভির ছত্রছায়াই হয়েছে। আর আলভির ওয়াইফ হিসেবে যেমন হওয়া উচিত, ইকরা তেমনটাই হয়তো তাকে হইতে হয়েছে বাধ্য হয়ে, তাই না? ইকরা তো নিশ্চয়ই এরকম ছিল না আগে, বা সে তো মানে আমার ইউনিভার্সিটিতে ছিল, আমি তো তাকে দেখেছি, সে তো এরকম উচ্ছৃঙ্খল ছিল না। আমাদের সব ইউনিভার্সিটিতেই অনেক উচ্ছৃঙ্খল ছেলে মেয়ে আছে, সেই তুলনায় ইকরা মানে অনেক ভালো। তার মধ্যে এসে এই আর এই স্মোকিং করার যে ব্যাপারটা, এইটাকে দেখেন ভাই, এইটা কালবেলা পাইলো কিভাবে? এটা কিন্তু কালবেলা পাওয়ার আগে ভাই, আপনি কি দেখেছিলেন যে অন্য একটা ছেলে এটা আপলোড দিয়েছিল? হ্যাঁ, 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 হ্যাঁ। তারপর আমরা এটাকে, আমি তার পোস্টের নিচে গিয়ে কমেন্ট করেছি, ভাই আপনি মারা যাওয়ার পরে আপনার এই ধরনের ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। এবং কথা হচ্ছে, তারপরে আমরা কয়েকটা গ্রুপ চ্যাটে এটা শেয়ার করে করে যে ভাই এটা রিমুভ করা উচিত। পরে দেখলাম যে মোটামুটি আধা ঘন্টার মধ্যে ভিডিওটা রিমুভ হয়ে গেল। এরপরে
আমরা ওই ভিডিওটা রিমুভ করাটা তখন মনে হয়েছে ভুল। পরদিন সকালে উঠে দেখি কালবেলা এটা পোস্ট করছে। তা কালবেলায় ভিডিও পাইলো কই? কালবেলাকে বলতে হবে যে ভাই এটার ফুল ভিডিও তুমি কেন পোস্ট করলা না, কাটা 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 ভিডিও কেন পোস্ট করলা? এটা তো করতে পারে না একটা মিডিয়া। কোন একটা ঘটনার কাটা 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 কাটা, এটা তো সিনেমা না যে আমি কেটে কেটে পোস্ট করব ইচ্ছা মতো। যেই সিনগুলো ভালো আমি একটা জিনিস বলি, আমাদের দেশে কিছু সাংবাদিকরা আসলে গালি শুনে, মানে মাইর খায় না, সাংবাদিকরা গালি শুনে এবং মাইর খায় হচ্ছে এরকম কিছু হাতে গোনা সাংবাদিকের কারণে। সেটা হচ্ছে যে কালবেলার একজন সাংবাদিক আছে যে কিনা তিথির বন্ধু, হম তার নামটা নিলাম না, আপনি হয়তো বা জানেন তার নামটা। সেই এখানে মানে গুবলেটটা পাকাইছে। যাই হোক, এখন কথা হচ্ছে কি জানেন, এই যে ভিডিওটা যেটা যেটা নিয়ে আসলে এত কাহিনী রিসেন্টলি, এই ভিডিওটা আপনি চিন্তা করে দেখেন, ইকরাকে ছোট করার জন্য কত আগে থেকে এই ভিডিওটা সংগ্রহ করে রাখা হয়েছে। রাইট। ইকরাকে ছোট এবং ওকে অ্যাটাক করার জন্য এটা কত আগে থেকে এটাকে কালেক্ট করে রাখা হয়েছে অ্যাজ এ ট্রিগার পয়েন্ট, যে কখনো যদি এরকম সিচুয়েশন চলে আসে তাহলে আলটিমেটলি উই উইল ইউজ ইট। ইভেন আমি আপনাকে একটা কথা বলি, 2 দিন আগে, ঠিক 2 দিন আগে আমাদের ছোট ভাই মানে ছোট দা একটা স্ট্যাটাস, একটা স্ক্রিনশট, মানে একটা কি বলে স্টোরি পোস্ট করছিল, ঠিক আছে? একটা স্টোরি পোস্ট করছিল, আমি দেখি স্টোরিটা আমি আপনাকে সরাসরি বলতে পারি কিনা, আমার কাছে সেভ করা আছে ফোনে, আমার কাছে যদি থাকে আমি আপনাকে বলছি। সে একটা স্টোরি পোস্ট করছিল যে আমার জন্য ধৈর্য ধরা অনেক কঠিন হয়ে যাচ্ছে, আর যদি একটু বেশি কিছু হয় তাহলে আমি সবার নাম বলে দেব, সবার নাম ফাঁস করে দেব। এখন এখানে সবার নাম বলে দেব এবং সবার ডিটেলস ফাঁস করে দেব, এর মানেটা কি? আপনি কি বলতে চাইছেন? ভাই আমি বলি একটা কমেন্ট পড়ি ভাই, ধিক্কার জানাই কালবেলার সাংবাদিক রাজু, তিথির বন্ধু। ভাই আপনি আমি নাম না নিলেও কিন্তু নাম চলে আসছে। হ্যাঁ, এই মানে এখানে বলা লাগে না তো, যারা ধারে চিনে তারা তাদের চিনেই ফেলে। তো আলটিমেট ফ্যাক্ট ইজ লাইক, আমরা আসলে মানে একটা মানুষ মারা গেছে, সেখানে আমরা তার সম্মান নিয়ে কেন খেলবো? আমাদের তো তার সম্মান নিয়ে খেলা দরকার নেই। আপনি যেখানে জানেন এখানে একটা হত্যা, আপনি যেমন তিন্নির কথাটা বললেন, সালমান শাহের কথাটা মনে করেন, সেটা তো সুইসাইড বলা হয়েছিল, বাট আলটিমেটলি সেটাও মার্ডারের দিকে গেছে শেষমেশ। তো আলটিমেটলি ইভেন আমি মনে করি কি ভাই জানেন, আমাদের দেশে যতগুলো পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যায় এগুলো এক একটা খুন। কারণ হার্ট অ্যাটাক হচ্ছে এমন একটা ঘটনা যেটা মনে করেন যে হুট করে আপনার মাথায় বা মানে এমন কোন ব্যাপারে টেনশন চলে আসে যে টেনশনের এফেক্টে আপনি এফেক্টেড হয়ে যান, এবং এটা দেখা যায় আপনি সেটা নিতে না পেরে আপনি হুট করে কলাপস করেন। এবং আমার মতে আসলে প্রত্যেকটা হার্ট অ্যাটাক বা এক একটা খুনের সমান, কারণ মানুষ এমন এমন কথা অনেক সময় টেনশনে মানুষকে ফেলে দেয়, সেটাও আসলে খুন হিসেবে কাউন্ট করা যায়। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এই পুরো ফ্যামিলিটা আসলে একটা নিম্নখারাম ফ্যামিলি, মানে এখন পর্যন্ত আমি যতটুকু বুঝতে পারলাম। আমি একটু আলভির ফ্যামিলি নিয়ে আমি আসলে খারাপ কিছু বলতে চাচ্ছি না, কারণ আমার ফ্রেন্ড তো, আমি আলভির বাসায় অনেকদিন ভাত খেয়েছি। তো আমি আসলে ওই মানে ফর দ্য সেক অফ দ্যাট মানে কি বলবো, আমি হচ্ছে আলভির ফ্যামিলি নিয়ে আমি কয়েকটা জিনিস একটু বলি শুনেন। এই যে আচ্ছা, লাইভটা যারা দেখতেছেন, আমি এই পর্যায়ে কিছু মানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, পারলে লাইভটা শেয়ার করেন। ভাইও তো আছে, আরো সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আসবে। এই একটা জিনিস বলি ভাই, দেখেন তিথি, আলভি, আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে দেখেন আমরা কেন থেমে যাব, আমাদের কেন থেমে যাওয়া উচিত ভাই। আলভি নর্মালি সে হচ্ছে প্রথম দিন কি পোস্ট করলো, সে হচ্ছে দেশে আসতে পারতেছে না মবের কারণে, মানুষজন তাকে, সে তো হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবে না, সে নামবে হচ্ছে বিমান থেকে সরাসরি সায়দাবাদ বাস স্ট্যান্ডে, যেখানে চতুর্দিকে অনেক টোকাই পোলাপান থাকে, মক করবে। আচ্ছা, এইটা গেল একটা মায়া কান্না। এই মায়া কান্নার পরে কি হইলো? মায়া কান্নার পরে হচ্ছে সে বলতেছে যে আমি আসলে সাংসারিক জীবনে হ্যাপি ছিলাম না, ইয়ে ছিলাম না। ভাই তুই পুরুষ মানুষ, তুই হ্যাপি ছিলি না? তুই একটা বউ রেখে আরো তিনটা, তো তোর একদম মানে ইসলামী তোর সাপোর্ট করতেছে, তুই আরো তিনটা বিয়ে কর, তোর তো টাকা পয়সাও আছে।
টাকা পয়সা, আলভির যে লাক্সারিয়াস লাইফস্টাইল, ডু ইউ নো দ্য বিহাইন্ড দ্য সিন অফ দিস লাইক ড্রামাস? ওর আসলে কি আছে ভাই? কিন্তু মানে নাই। মানুষ দেখতেছে তার এইখানে ফ্ল্যাট, তার ওইখানে ভাই ওর কত টাকা লোন, ও কত টাকা জুয়া খেলে নষ্ট করছে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? 1 বছরে 2 কোটি টাকা নষ্ট করছে, সেটার লোনই তো এখনো পোষাইতে পারতেছে না। আমি হচ্ছে ইয়াদেরকে বলতেছি, মানে মানুষকে বলতেছি, যে যারা হচ্ছে এগুলা বলতেছে যে আলভি ইকরাকে অনেক সুখে রাখছে, না ভাই, ইকরা এখনো 2026 সালে এসেও সে মানে ফিনান্সিয়ালি সে ইয়া না, ফ্রিডম না, এবং ফিনান্সিয়ালি সে টেনশন ফ্রি না। সে এখনো হচ্ছে ইনকাম সোর্স বা কিভাবে সে ইয়ে করবে তার নিজের ভবিষ্যৎ, বাচ্চার ভবিষ্যৎ নিয়ে সে এখনো সন্দিহান। আচ্ছা, আমরা হচ্ছে আলভি প্রথম দিন এটা বললো যে আমরা হচ্ছে ইয়া করব, কি বলে, আমি মবের কারণে দেশে আসতে পারতেছি না। আচ্ছা, যখন দেখলো যে দেশের মানুষ তাকে বলতেছে ভাই ঠিক আছে তুমি দেশে আসো, তুমি পুলিশ প্রোটেকশনে আসো, এই সেই গেল, তখন সে নতুন নাটক দাঁড় করালো কি, ইকরার আগে বিয়ে হয়েছিল, হ্যান হয়েছিল, ত্যান হয়েছিল, হ্যাঁ আমি, ইকরাও পরকিয়া করতো, যেগুলো একদম ডাহা মিথ্যা কথা। এইটার পরে দেখেন আমরা মঞ্জুর ভাই, একটু, এখন আপনাকে একটু থামাবো, এখানে আপনাকে হ্যাঁ, একটু থামাবো। ইকরা বিয়েও করছিল, তুমি ইকরা ডিভোর্স দিলি না কেন তখন থেকে? তুই রইলি কেন? হ্যাঁ, সেটাই। ঠিক আছে থাকলে। ইকরার তো তোর তো এখন বলতে বাধ্য হচ্ছে, ইকরার সাথে তো তোর 11 বছর ধরে কোনো বেবিও হয়নি, এর মাঝখানে তুই কেন ওকে ডিভোর্স দিলি না? হুম। না, এইটা তো ভাই, এটা তো গেল, দেখেন সে এইসব মায়াকান্না বললো, এরপরে কি হলো, আমি হচ্ছে ওর একটা দুইটা ফ্রেন্ডকে নিয়ে একটা লাইভে আসলাম, এবং তাদের কিছু স্টেটমেন্ট নিয়ে আমি পোস্ট করলাম। আচ্ছা, এর মধ্যে তখন ইয়া হলো যে তার ফ্রেন্ডদেরকে ছোট করবে। দেখেন এর মধ্যে ওই ফ্রেন্ডরা ওই ভিডিওতে নাইও, কিন্তু কিন্তু কোনো একটা ফ্রেন্ড হয়তো আছে, যাই হোক, এই ফ্রেন্ডদেরকে যাতে করে ইকরা সহ ফ্রেন্ডরা যাতে একবারে মুখ বন্ধ করে ফেলে, এইটার একদম ইয়া হিসেবে সে ইউজ করলো কি এই ভিডিওটা। তো আমার কথা হচ্ছে ভাই, তোর নাইলে তোর ওয়াইফ, মৃত ওয়াইফ, তার জন্য ইয়া না থাকতে পারে, কিন্তু আমরা তো বিবেকবান মানুষ, আমরা শিক্ষিত মানুষ, ভাই আমরা চাই না যে আমরা তোরে দোষী প্রমাণিত করতে যে তুই এমন এমন স্টেপ নে যাতে করে একটা মৃত মানুষ ইয়া হয়, কারণ একদিন তুইও মরবি আমিও মরবো। আলবি আমাকে মেসেজ পাঠাইছিল যে তুই যে আল্লাহরে ডাকস আমিও সেই আল্লাহরে ডাকি। তো কথা হচ্ছে ভাই, জীবিত মানুষ একটা নিয়ে ঠিক আছে অ্যালিগেশন দেওয়া যায়, তাইলে সে কি করে আত্মপক্ষ সমর্থন করতে পারে, কিন্তু কথা হচ্ছে ভাই যেই মানুষটা মারা গেছে সেই মানুষটাকে নিয়ে উল্টা, দেখেন যেই মানুষগুলা, যেই মেয়েগুলা বেঁচে আছে বা ইয়া, এই মেয়েগুলারও তো ফ্যামিলি আছে। একটা ভিডিও নিয়ে কিন্তু টোটাল যে বান্ধবী মহল, সবাই তো আর চিনে না, কিন্তু এখন কি মনে হচ্ছে যে ইকরার বান্ধবী মানেই মনে হয় সেই মেয়েটা খারাপ, সেই মেয়েটা নেশা করে। এখন কিন্তু দেখেন ইকরার সব বান্ধবীরা কিন্তু সোশ্যালি কিন্তু এক ধরনের এই যে আলভির যারা সমর্থক বা এই টাইপের যারা মানুষ, এদের পিছনে একটা মানে ইয়ের মধ্যে পড়ে গেছে। এখন কথা হচ্ছে যে ভাই ঠিক আছে তুমি যদি এটাই ইয়া করো, আবার আলভি খুব কনফিডেন্ট, তিথিও খুব কনফিডেন্ট, আমি তিথিকে কালকে কল দিছি, এরা ভাই আইনের প্রতি এত শ্রদ্ধাশীল, মানে যা বলবে এখন আইনে বলবে, ঠিক আছে, সে যা বলবে কোর্টে বলবে। এদিকে তিথির তো ভাই, তিথিকে রিমান্ডেই নেওয়া হচ্ছে না। তিথিকে রিমান্ডে নেওয়া হলে সব বের হয়ে যাবে তিথিকে, মানে ঠিক আছে ভাই, দেখেন আজকে যদি ব্যাপারটা এমন হইতো, ধরেন ইকরা হচ্ছে একটা মেয়ে, তার আলভি তার হাজবেন্ড আর আরেকটা ছেলে, বাইরের একটা ছেলে হচ্ছে ইকরার সাথে প্রেম করে, এই ট্রায়াঙ্গেল লাভ, এই ট্রায়াঙ্গেল লাভের মধ্যে যদি ইকরা মারা যেত, থাম করে হচ্ছে ওই যে তৃতীয় যে ব্যক্তিটা ওরে দেখতেন অ্যারেস্ট করা হয়েছে বা ওকে হচ্ছে রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু এই ট্রায়াঙ্গেল লাভের মধ্যে কি হয়েছে, আলভি পুরুষ মানুষ, দুইটা মহিলা মানুষ, এর মধ্যে একটা মেয়ে মানুষ সুইসাইড করছে, অন্য মেয়েটার একটা, তাহলে তো ভাই ও তো প্রাইম সাসপেক্ট, যে ট্রায়াঙ্গেল লাভের মধ্যে তো ভাই ও হচ্ছে প্রাইম সাসপেক্ট, ওরে কেন ধরতেছে না, ও কোনো কেউ জিজ্ঞাসাবাদ করতেছে না, ওর ফ্যামিলির কল দিলে বলে সাংবাদিক হইলে কথা বলবে, আর সাংবাদিকরা কল দিলে বলে ভাই ওর ফ্যামিলি আমার কলই ধরে না, ওর ফ্যামিলি রেসপন্স করে না, ওর ফ্যামিলিকে কল দিলেই ওর কোন কাজিন বা কে কে কল ধরে। তাইলে ভাই হাইড অ্যান্ড সিক খেলা, এখানে আমি আপনাকে একটা এটা, জিনিস বলি, এখন আমরা একটু ল নিয়ে কথা বলি, ঠিক আছে? হ্যাঁ 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 প্লিজ। অ্যাকর্ডিং টু দা ল, আমরা যে মামলাটা হয়েছে সেই মামলাতে তিথি কিন্তু আসামি না, তিথির নাম কিন্তু আসামিতে আসেনি, অ্যাজ এ আসামি তার নাম কিন্তু অ্যাড করা হয়নি। তবে যদি মামলায় তদন্ত অফিসার যিনি আছেন, এসআই, যদি তদন্ত করার পর একটা পর্যায়ে যদি দেখতে পারেন যে না, এই মামলায় সে জড়িত এবং তার তদন্ত সেটা প্রমাণ করে, এখন তিথি অনেক লাফাচ্ছে, আমি তাকে বলবো আপনি উড়েন, আপনি আপনার ব্যক্তিগত লাইফে যত ওড়া দরকার আপনি উড়েন, কোনো সমস্যা নাই। বাট যদি এটা প্রমাণ হয়ে যায় আপনি তাকে ইনফ্লুয়েন্স করেছেন কোনো না কোনো ভাবে, ঠিক আছে, তাহলে এতটুকু বলতে পারি যে আপনিও সরাসরি আসামি হয়ে যাবেন, এবং জিয়ার মামলায় আপনি যদি তদন্তের উপর বেস করে আসামি হয়ে যান, সেখান থেকে আপনি চাইলেও সহজে বেরোতে পারবেন না, কারণ এটা থানা হওয়া মামলা।
এটা কিন্তু কোর্টের মামলা না। কোর্টের বন্ধু, মামলায় আপনার একটা সুযোগ থাকে, আপনি নিজেকে সেলফ প্রোটেকশন দেওয়ার জন্য আপনি অনেক কিছু বলতে পারবেন, বাট যখন তদন্ত হওয়ার পরে, তদন্ত রিপোর্টের পরে যদি এখানে ওই ব্যাপারটা চলে আসে, তখন কিন্তু আলটিমেটলি, এখন আমার কথা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটতেছে, একের পর এক ঘটনাগুলো ঘটতেছে, যে আপনি বললেন তারা আসলে তারা হেডেক নিচ্ছে না, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই করতেছে সেই করতেছে, তারা আইনের প্রতি কি শ্রদ্ধাশীল? আইনের প্রতি শ্রদ্ধাশীল একটা মানুষ, এবং সে যদি তার স্ত্রীকে ভালোবাসতো, সেই স্ত্রীকে নিয়ে এরকম একটা পোস্ট দেওয়ার ক্ষমতা রাখে? 8ই মার্চ হচ্ছে নারী দিবস, নারী দিবসের 2 দিন আগে সে তার এক্স ওয়াইফে নিয়ে এত কিছু, হুম হুম হুম। ঠিক আছে? এত কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে একটা মেয়ে সুইসাইড করে মারা গেছে, সবাই বলছে, এবং আমরাও জানি সে সুইসাইড করে মারা গেছে। ইভেন এখানে আরেকটা ব্যাপার আমি বলি, যে ব্যাপারটা আমরা সবাই কিন্তু ইগনোর করে যাচ্ছি, আমরা হয়তো এই টপিকটা তো কথাও বলিনি। এই যে ঢাকা শহরে এত হসপিটাল হয়ে কি লাভ, যদি আমার গুরুত্বপূর্ণ মোমেন্টের সিচুয়েশনে আমার গভর্নমেন্ট হসপিটাল ছাড়া আমাকে ট্রিটমেন্টই না করে? রাইট রাইট রাইট, অনেকগুলো হসপিটালে দেয় আমি নাই। মুমূর্ত অবস্থায় আছি, আমি মেডিকেলি আই এম নট গুড, হসপিটালের দায়িত্ব হবে প্রথমে আমাকে আমার সিকনেস থেকে আমাকে পজিটিভ করে আনা। সেটা না করে হসপিটাল যদি আমাকে বলে ভাই এটা পুলিশ কেস, আমরা দেখতে পারবো না, আপনি সরকারি হাসপাতালে যান, সোরার দিতে যান, কুর্মিটোলায় যান, নাহলে ঢাকা মেডিকেলে যান, এইখানে যেতে যেতে আমি অসুস্থ আর বাড়িতে মরে যাবো। এখানে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটাকেও কিন্তু দায়ের বাইরে ফেলতে পারি না, কারণ প্রতিষ্ঠানে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সে সুস্থ ছিল এবং তার কিন্তু দম ছিল। তারা যদি প্রথম মানে ইনিশিয়াল ট্রিটমেন্টটা যদি তারা দিয়ে দিত, বা তারা যদি অক্সিজেনের অ্যাটলিস্ট আধা ঘন্টা কি 1 ঘন্টা একটা প্রপার ট্রিটমেন্টের মধ্যে তাকে রাখতো, কারণ আমি মনে করি, বা তাকে যদি একটা ইনজেকশনও পুশ করে দিত, যেটা কিনা তার ব্যথা প্রশমন বা তার শ্বাস প্রশ্বাসের যে প্রবলেমটা হচ্ছিল সেটার জন্য যদি তাকে কোনো একটা ট্রিটমেন্টও করে দিত 10-15 মিনিটের মধ্যে, ভিন্ন, আপনারা রাইট। হসপিটালে যাচ্ছেন, ওখানে যাওয়ার আগ পর্যন্ত অ্যাটলিস্ট একটা সমাধান। কারণ মিরপুর ডিএইচএস থেকে কুর্মিটোলাও বেশি দূর না, যদি আপনি রাস্তা কাউন্ট করেন, যদি আপনি মনে করেন কালচি হয়ে যান, তো ওই দিক থেকে গেলে মাটি কাটা হয়ে যেতে আপনার বেশি সময় লাগে না, কিন্তু তারপরেও একটা ও, একটা সবুজ রাস্তার ব্যাপার আছে ওখানে। কে ছিল? দেখেন, ওই সময় হসপিটালে কে কে নিয়ে গেছে এটা জানেন? ইকরার মাকেও কিন্তু অনেক দেরিতে জানানো হয়েছে, ইকরার বাবা মাকে। আর আরেকটা বিষয় যেটা দেখেন খুব টেকনিক্যালি, এটা হচ্ছে ইয়া করে যাচ্ছে পুলিশ বা যে কেউ, এটা খুব ইগনোর করে যাচ্ছে আমি বলবো। বাসায় একটা ক্রাইম সিনে যে যে প্রেজেন্ট থাকে ভাই, এরা তো প্রাইমারি, এদেরকে তো ইয়া করা হয়, তাই না? দেখেন দেখেন, আমি আপনাকে একটু থামাই, একটা হ্যাঁ হ্যাঁ কমেন্টে আমি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। বন্ধ ডায়েরি, আমি আপনাকে একটা কথা বলি। আপনি আমারে বলতেছেন না আমরা যে কথাবার্তা বলতেছি এগুলোতে সাইবার ক্রাইমের মধ্যে পড়ে, আমি আপনাকে একটা কথা বলবো, সাইবার ক্রাইমের মামলা কিভাবে করতে হয় আমার কাছে আইসেন, আমার লাইফে আমি এখন পর্যন্ত 70টা করছি, আমি নিজে সাইবার ক্রাইমের 70টা মামলা করছি। আপনার যদি কিভাবে সাইবার ক্রাইমের মামলা করতে হয়, ডিজিটাল নিরাপত্তা আইন যেটা ছিল সেটা পুরো এইখানে ছিল। এই যে আলভির এই যে নাটক যারা দেখে, অধিকাংশ মানুষ অশিক্ষিত। এই সমস্ত অশিক্ষিত মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আমরা এখানে বসে নাই ভাই, please। কিছু মানুষের রিপ্লাই দিতে হবে, কারণ তারা রিপ্লাই যোগ্য। একটা আজকাল মানে একদম ভাই, অ্যান্ড্রয়েড ফোন খুব সস্তা, আমি just সবাই এতটুকু বলি মঞ্জুর ভাই, এই বন্ধ ডায়েরিকে আপনি যার সাপোর্ট নিচ্ছেন না, সে কাজের মেয়েকেও ছাড়ে নাই বিছানায় নিতে। তো কার ব্যাপারে কথা বলতেছেন বুঝে কথা বলেন। এইসব কার ব্যাপারে পেজ কথা বলতেছেন, কার ব্যাপারে কথা বলতেছেন একটু বুঝে বলেন। না ভাই, আমি যেটার মধ্যে ছিলাম ইম্পর্টেন্ট ব্যাপার দেখেন। অর্ক, অর্ক হচ্ছে আলভির অ্যাসিস্ট্যান্ট। সে হচ্ছে ঢাকা শহরে আসছে যে সে নায়ক হবে এই আশায়, আলভি তাকে পাইছে, পেয়ে তাকে অ্যাসিস্ট্যান্ট বানায় ফেলছে। যাই হোক, আপনি বা এই যে যারা লাইভটা দেখতেছেন, আপনারা কি জানেন জাস্ট 3 দিন আগে অর্কর মামা সেখানে জয়েন করছে। আমার 3 দিন আগে আমি একটা মানুষ একটা জায়গাতে জয়েন করলাম, এবং 3 দিন পর সেখানে এত বড় কাহিনী হয়ে গেল। এই মানুষটাকে কেন আনা হয়েছে? একটা অ্যাসিস্ট্যান্ট থাকার পরে সেকেন্ডারি অ্যাসিস্ট্যান্টের কাজ কি? ঠিক আছে, এবং কথা হচ্ছে কেন তার মামাই, আমরা নর্মালি একজন এই আত্মীয় স্বজনকে চাকরি দেওয়া ইয়া তো না। যাই হোক, তার এবং মামা ভাগ্নে মিলে কি এখানে করছে, এটা এখনো পর্যন্ত কিন্তু সামনে আনতেছে না। আলভির বাসার কাজের লোক, আলভির বাসার ইয়ে, এই যে একটা অ্যালিগেশন দিয়ে দিছে কি আগের রাতে আপনার হচ্ছে কিছু ফ্রেন্ড নিয়ে সে ইয়া করছে। এই জায়গাটাতে আমি আসি ভাই, এই টপিকটাতে আমি আসি, আমি এই টপিকটাতে বললেন, দাঁড়ান আমি হচ্ছে আপনার জাস্ট পয়েন্ট গুলা ইয়ে করে দিচ্ছি, যে এই যে এলা নিয়ে আলভি কিছু বলে নাই, তাইলে এই অর্ক কই? এই অর্কর মামা কই?
বাসায় যে ইয়ে ছিল সে কই, ওই জায়গাটা পরিষ্কার করছে যে লোকটা এত সুন্দর করে, ওই লোকটা কই? ওই লোকটাকে তো আমি মনে করি যে এই যে মন্ত্রীরা গেছে বিদেশে কেমনে এসি চালাইতে হয় ঠিক ট্রেনিং নিতে, এখন তো একে ট্রেনিং দেওয়া উচিত কিভাবে পরিষ্কার করতে হয়। হ্যাঁ, আমিও আমার বাসার কাজের লোককে তারে দিয়ে ট্রেনিং দেবো, নিজেও ট্রেনিং নেবো তার থেকে। একদম অল্প সময়ের মধ্যে একটা ক্রাইম সিন একদম পুরা বেডরুম বানায় ফেলছে সে পরিষ্কার করে। এই যে জিনিসগুলা অসঙ্গতি, এইগুলার পরেও হচ্ছে ইয়ে নাই। আলভির সাথে ওই দিন কি আমার কালকে একটা পোস্টে একটা আপু কমেন্ট করছে খুব ভালো, যে ভাই বাংলাদেশের নালে সিসি ক্যামেরা নষ্ট হয়েছে, ওরা ওই নেপালে কোন রুমে ছিল ওই জায়গার সিসি ক্যামেরার ফুটেজ নেন, তাইলে দেখেন আলবি তিথি ওই দিন একসাথে ছিল কিনা, বা তারা ওই দিন ফোনে তাদের অ্যাক্টিভিটি কি ছিল, একটা মানুষ ফোনে কথা বললে ইয়া করলে কি ধরনের অ্যাক্টিভিটি, এগুলা বাইর করেন। না, এগুলা কিছুই বাইর করতে পারতেছে না। তারা হচ্ছে চুপচাপ আছে যে দেশের মানুষ কতদিন এটা ভুলা যায়। বুঝছেন, এই হলো অবস্থা। এখানে একটা ব্যাপার বলি, 25, 26, 27 তারিখে আলবি বলছে পোস্টে যে ইকরার বাসায় নাকি 2-3 জন করে প্রতিদিনই কম বেশি বন্ধু বান্ধব আসছে এবং তাদের সাথে মদের আড্ডা এবং গাঁজার আড্ডা নাকি হয়েছে, সিগারেট সহ। প্রথম কথা ভাই, একটু মানে কমন সেন্স দিয়ে একটু বলেন। আমি ইকরার 2টা সার্কেলকে চিনি, একটা হচ্ছে মৌলি আপুদের সার্কেল, মৌলি লুপিন, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার সার্কেল, যেখানে আমার এক্স ওয়াইফ তৃষা এবং তাদের যেই সার্কেলটা আছে, রিয়া, রিও, প্রিয়তি রিয়া, তারপরে ওখানে আছে আরো কয়েকজন আছে। এই যে একটা জিনিস দেখেন, এই 2টা গ্রুপের সাথে আমি কথা বলেছি বিভিন্ন ভাবে বিভিন্ন সময়, আলটিমেটলি তারা কেউই এই 3 দিনের মধ্যে তার বাসায় যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলটিমেটলি তারা কেউই এই 3 দিনের মধ্যে তার বাসায় যায়নি। এখন আমাকে বলেন, এখন আমাকে বোঝান, তাহলে এই 3 দিনে কারা গেছে বাসায়? অর্ক জানে, অর্ক তো বাসায় অ্যাসিস্ট্যান্ট, অর্ক জানে, বাসায় যে বাকি অ্যাসিস্ট্যান্টরা ছিল তারা জানে, ঠিক না? তো অর্ক জানে, যারা বাসায় ছিল তারা জানে। তো এখন আমার আমার কথা হচ্ছে যে একটু হ্যাঁ, আমার কথা হচ্ছে যে এই যে আপনারা বলছেন 25, 26, 27 তারিখে যারা তার বাসায় গিয়ে মদের পার্টি করেছে, এই পার্টি করেছে, সেই পার্টি করেছে, এখন উত্তরটা দেন, এদেরকে কি আপনি পাঠাইছেন? আপনি কিভাবে জানেন? আপনি তো নেপালে নাই, নেপালে আপনার তো বাসায় থাকার কথা না, আপনি তো বাসার আপডেট জানেন না, আপনি তো নিজে বলছেন আপনার সিসিটিভি ফুটেজের কোনো অ্যাক্সেস আপনার কাছে নাই। তাইলে আপনি কিভাবে বলতেছেন বাসায় ওই দিন ছেলে একজন আসছে, মেয়ে 2 জন আসছে, এত স্পেসিফিক কে কে আসছে না আসছে? হাউ ডু ইউ নো? হাউ? এইটা ভাই ওই যে এই ঘটনাটা হয়েছে কেমন আমি বলি। আমাদের রিসেন্টলি যে ওসমান হাদি ভাই যে মারা গেছে দেখেন, ওসমান হাদি ভাইয়েরও মারা যাওয়ার আগে কিন্তু ওই যে যেই যারা কিলার এরা কিন্তু তার মারা যাওয়ার 1 সপ্তাহ 15 দিন আগে থেকে তার চতুর্দিকে ঘোরাফেরা করতেছে এবং চরম বিশ্বাসের একটা জায়গায় চলে গেছে। ঠিক আছে, এমন জায়গায় গেছে যে তার পাশে বসতেছে, তার পাশে দাঁড়ায় ছবি তুলতেছে, এরকম একটা বিশ্বাসের জায়গায় পৌঁছে গেছে। এই ফ্রেন্ড গুলাও হতে পারে যে একটা প্ল্যান, আরেকটা একটা ব্যাপার বন্ধু ভাই, আমার আরেকটা পয়েন্ট আমি আপনাকে বলি। আমি টু মাচ এভিডেন্সিয়াল এবং টু মাচ মতলব কি বলে এটারে ইনভেস্টিগেটিভ, হুম। আমি এক জায়গায় ফেসে গেছে সেই দিন বলবো। এটা আপনারা আপনারা ধরতে পারবেন কিনা জানি না। বাংলাদেশে কোন জায়গায় মেডিসিনের দোকানে ঘুমের ওষুধ চাইলে দিয়ে দেয় আমাকে একটু বলেন তো? বাংলাদেশে কোন মেডিসিনের দোকানে ঘুমের ওষুধ দিয়ে চাইলেই দিয়ে দেয় আমাকে এটা একটু বলেন, আমি একটু জানতে চাই। হুম, দেয় না, প্রেসক্রিপশন ছাড়া। প্রেসক্রিপশন ছাড়া দেয় না। অর্ক নাকি মেডিসিন এনে দিয়েছে ঘুমের ওষুধ ইকরাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ঘুমের ওষুধটা অর্ক কিভাবে আনলো প্রেসক্রিপশন ছাড়া? অর্কর কার কার সাথে কানেকশন আছে? অর্কর কি কানেকশন আছে? অর্ককে ঘুমের ওষুধ প্রেসক্রিপশন ছাড়া কোন মেডিসিনের দোকান দিয়ে দিল? হুম হুম হুম। আপনারা কিন্তু অনেক দিকে ঘুরে ভাই, মানে এটা কিন্তু একটা চাকার মতো, আপনি ঘোরাবেন ঘুরতে থাকবে, ঘোরাবেন ঘুরতে থাকবে। আপনি এটাই। যদি এরে ঘুরান, আমরা এদিক থেকে আরেকটা জিনিস ঘুরাইতে পারবো, কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস দেখেন, এটা লং টার্ম আমি যতটুকু মনে করছি, যদি ইফ ইউ থিঙ্ক দ্যাট অলওয়েজ রাইট যে 25, 26, 27 তারিখে বাসায় লোকজন আসছে, তাহলে তারা কি আসার সময় মদ নিয়ে আসছে? কারণ ইকরা তো ইকরা কি বাইরে গিয়েছিল? ইকরা তো বাইরে যায়নি। বাইরে না, থেকে কেউ নিয়ে আসছে? তো বাইরে থেকে যারা নিয়ে আসছে তারা কারা? তাদেরকে মদের সাপ্লাইটা কে দেয়? গাঁজার সাপ্লাই কে দেয়? মদকের সাপ্লাইটা কে দেয়? জানা জরুরি।
এখন তারা কি তাকে ওভারডোজ দিয়ে রাখছিল? তারা কি তাকে ওভারডোজ দিয়ে দিছে এবং তাকে ঘুমের ওষুধ দিয়ে তাকে এমন একটা মেন্টাল সিচুয়েশনে ফেলে দিছে, যেই মেন্টাল সিচুয়েশনের পরে ইকরার পক্ষে আসলে মানে স্থিতি জ্ঞান যেটাকে বলে, এই দুনিয়ার যে জ্ঞান, তারপর দুনিয়ার জ্ঞানই চলে গেছে তার মাথা থেকে। তাকে সাইকোলজিক্যালি টোটাল ডিস্টার্ব করে দিছে, তার সাইকোলজিক্যালি টোটাল টর্চার মুভমেন্টে রাখছে। আর 22 সেকেন্ডে যে আলভির সাথে লাস্ট কলটা তার হয়েছে, সে 22 সেকেন্ডের কলে হয়, আমি যতটুকু জানি ইকরা ওই দিন নেপালে যাওয়ার জন্য মেন্টালি পুরো প্রিপারেশন ছিল। নেপালে যাওয়ার জন্য মেন্টালি না ভাই, রেডিও হয়েছিল, ঠিক আছে, হ্যাঁ, এবং কাগজপত্র পাসপোর্ট টাসপোর্ট সবকিছু নিয়ে এসে রেডি ছিল। সেটাই। তো যাই কিন্তু হোক, সে সেই সময় হয়তো বা সে বলছে যে আমি এসে, ওই যে বন্ধু বান্ধব, তার বান্ধবীদের সাথে একটা চ্যাট ছিল না যে আমি যাব, গিয়ে চুল ছিড়বো, হয়তো সে এটাই গিয়ে বলছে যে আমি যাব, আমি আসতেছি নেপাল, আমি এসে ওর চুল ছিড়বো, চুল ছিঁড়ে তারপরে আমি দেখে নিবো ওকে। তো যাক, এই আমি হচ্ছে কথাগুলো ভাই তখন হয়তো বা আলভি আমি হিট হচ্ছে অফ দ্য ইয়াতে বলবো, মুভমেন্টে এমন কোনো কথা বলে ফেলছে যে কথাটা আসলে এই একদমই নিতে পারেনি। আমি হচ্ছে তারাবির নামাজে যাব। তো লাস্ট আমি কয়েকটা জিনিস বলি যে ঘটনাটা কি কি হতে পারে। এক, ঘটনাটা এমন হতে পারে, দেখেন, আলভির একটা পোস্ট যে ভুল করলে মাফ মেলে মুক্তি মেলে না। তো দেখেন, এটা এমন হইতে পারে যে আলভি ভুল করলে সে মাফ পাইছে, মাফটা পাইছে কার থেকে? ইকরার থেকে, যে ইকরা মাফ করে দিছে যে যা ভাই তুই আমাকে রেখে তুই অন্য মেয়ের সাথে এই ইয়ে করতেছিস, ঠিক আছে, যা তোর মাফ করে দিলাম। বাট মুক্তিটা দিবে কে? ধরেন হয়তোবা সে বলছে তিথিরে যে ভাই ঠিক আছে আমারে আমার লাইফটা বাঁচতে দাও আমার বউ নিয়ে। তিথি তখন বলছে না, হ্যাঁ আমি মজা পেয়ে গেছি তোমার কাছে, তুমি আর যাইতে পারবে না। কারণ দেখেন, আলভি লিটারেলি সে জবাবদিহি করতেছে সে তার ওয়াইফের সাথে থাকে কিনা, বা কেন থাকে, লিগেলি যে আমার সাথে তার সাথে থাকা উচিত বা এইসব জিনিস ভাই। জীবনে কোনো একটা বিবাহিত পুরুষ মানুষ বাইরের কোনো মেয়ে কি নিজের মানে ফ্যামিলির, নিজের বাপ মা, নিজের আলটিমেট গার্ডিয়ান কারো কাছে তো এইসব জবাবদিহি করবে না যে ভাই আমি আমার ওয়াইফের সাথে থাকবো নাকি থাকবো না। দ্যাট ইজ টোটালি মাই চয়েস। আচ্ছা, তিথি কোন লেভেলে চলে গেছে? তাইলে এই ব্যাপারটা কি এমন হইতে পারে না যে ধরেন এইখানে আলভিকেও ধরেন তিথি এক প্রকার যে তোমার নামে আমি এই মামলা দিব, ওই মামলা দিব, ধর্ষণ দিব বা কিছু এরকম একটা জিনিস করে যে আলভিকে কি এটা ইয়া করছে নাকি হচ্ছে আপনি তো মিউট হয়ে আমি আলভিকেও কি এরকম একটা ট্র্যাপের মধ্যে ফেলছে কিনা তিথি, এটাও হইতে পারে। তার যে ফ্যামিলি, তার তো একটা পলিটিক্যাল পাওয়ার আছে ভাই, আশা করি জানেন। হ্যাঁ, সো এই পলিটিক্যাল পাওয়ারকে ইউজ করে সে কি মানে ইকরাকে দুনিয়া থেকে সরায় দিছে কিনা। এবং কথা হচ্ছে এই যে এখানে আমার কাছে মনে হচ্ছে ভাই সবাই টাকা খাইছে। সত্যি কথা ভাই, ওই বাসার দারোয়ান থেকে শুরু করে একদম এভরি সিঙ্গেল পার্সন। হ্যাঁ, এখানে নাইলে ভাই একদম কেউই কিছু, একজন দরজা ভাঙতে পারলো না, আর একজন দরজা ভাঙছে, তাও আবার দরজা ঠিক মতো মানে দরজা অক্ষত অবস্থায় ভাঙছে। এই যে ব্যাপারগুলা, আবার হচ্ছে আলভি এখন মানে একেবারে তিথির বিরুদ্ধে কিছু বলতেছে না, তিথিও আলভির বিরুদ্ধে কিছু বলতেছে না, দুইজন আবার ফ্রেন্ড। আবার তাদের মধ্যে আলভি আবার একটা জায়গাতে এসে বলছে আমারটা পরকিয়া হইলে ওরটা কি, তার মানে আমারটা পরকিয়া আমি এটা অ্যাকসেপ্ট করে নিছি। এই যে ব্যাপারগুলো ভাই, এগুলা নিয়ে কিন্তু সবার আগে তিথিকে অ্যারেস্ট করা উচিত, তিথিকে রিমান্ডে নেওয়া উচিত, এবং তিথিকে দীর্ঘ সময় ইয়াতে রেখে জিজ্ঞাসাবাদ করা উচিত। রিমান্ডে নিয়ে ভাই তাকে টর্চার করা, এই রিমান্ডের কথা আমি বলতেছি না, তাকে সুন্দরভাবে যুক্তি তর্ক দিয়ে তাকে হচ্ছে ইয়ে করলে এই ঘটনা খুব সহজে বের হয়ে আসবে। আর এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আলভির আসলে খুব তাড়াতাড়ি তাকে অ্যারেস্ট করা, তাকে অ্যারেস্ট করা এমন কোনো ব্যাপার না। নেপালও খুব বড় দেশ না, আর বাংলাদেশ তো বাংলাদেশই, মানে এই দুইটা জায়গাতে ইয়া করলেই তো তাকে মানে ধরে ফেলা যায় নেপাল পুলিশের সহযোগিতা নিলে। হ্যাঁ, এগুলো খুব সহজ। তো আমরা ভাই, আমার কাছে আরো অনেক তথ্য প্রমাণ আছে, সময়ের অভাবে আপনি আর আমি তথ্য প্রমাণগুলো একত্রিত করে একটা ভাবে পোস্ট করব। আর আজকের লাইফটা ভাই আমিও শেষ করে দিব অল্প সময়ের মধ্যে। আপনি ভাই লাস্ট কিছু বলে থাকলে বলে আমরা শেষ করে দিই, কারণ আমি নামাজে যাব। আমি এখন আর বেশি কিছু বলবো না। আমি রাতে 10:30 11টার দিকে একটা লাইভ করব আজকে। তো যারা হুম যারা হুম। আছেন তারা ওই লাইভটাতে থাকবেন, কারণ আমি আসলে মানে আপনার লাইভে আমি অনেক ভদ্রভাবে কথা বলতেছি, কারণ এটা আপনার সাথে যেহেতু আমার প্রথম লাইভ। আর আরে আপনার ধরুন মিয়া। অডিয়েন্স ডিফারেন্ট, আপনার অডিয়েন্স ডিফারেন্ট, আপনার অডিয়েন্স অন্যরকম। আমি অনেক রুড ভাবে কথা বলি। আমি এত মানে, যেখানে ক্রাইম আর বন্ধ ডায়েরির একটা কমেন্টের আমি রিপ্লাই দেই যে ইসলামে অন্য মানুষের গিবত করলে কি শাস্তি। ভাই, গিবত কাকে বলে আগে সেটা জানেন। আপনি যেটা পাপ করবেন, অশিক্ষিত সেই রাইডার পাপ নিয়ে কমেন্ট কথা লিখলো না বলা যে সেটা ভাই। কোনো গিবত না। আপনি যেটা করছেন সেটা নিয়ে কথা বলা গিবত না। গিবত হচ্ছে আপনি যেটা করেন নাই, আপনার পিছনে যদি আমি আপনাকে নিয়ে মিথ্যা কথা ছড়াই। ঠিক আছে, আগে জানেন, ধর্ম সম্পর্কে আগে জানেন,
তারপর ধর্ম প্রচার করতে যাবেন। আমি 5 বছর বয়সে কোরআন খতম দিয়া পোলা, আপনার কার সাথে কি গল্প দেন? আপনি ধর্ম নিয়ে আমার সাথে ডিবেট করবেন, আপনি সেটাতেও পারবেন না, আমি আপনার গ্যারান্টি দিয়ে বলবো। আমি হয়তো না, মাথায় করি না, আমি হয়তো দাড়ি ভাই, রাখি না। আমি কোনো কিছু মানে পরবর্তীতে এগুলা দেখাবে, দেখো আমি এই কমেন্ট করছি, আমাকে একটু তুমি কিছু দাও। হ্যাঁ, যাই হোক ভাই, এইসব অপেক্ষিত comment বাদ দেন। 10:30 আপনার এই লাইভ ধরনের করবেন এই আমাকে। ধরনের মানুষের পাত্তাও দিই না, আমি একদম লাথি মেরে উড়ে দিই, আমি মেয়েদের পর্যন্ত আমি বকাবাজি করে বসি। ভাই আমার লাইফ তোর ভালো না লাগলে তুই আসিস না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিং। যাই হোক, লাইভ শেষ করি, উনি নামাজে যাবেন, আপনারা সবাই নামাজ পড়েন। রাত 10:30 থেকে 11টার মধ্যে আমি লাইভ করবো আজকে, এবং আমার লাইভে যদি আসেন ইনশাল্লাহ যথেষ্ট পারবেন। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, আপনি আমাকে একটু আগে একটা নক দিয়েন, আমি ইনশাল্লাহ যতটুকু পারি অল্প সময়ের জন্য হলেও করবো আর কি। সমস্যা নেই, আপনি জয়েন করতে পারলে করেন, নাহলে কমেন্টে দেখেন, দ্যাটস অল। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। সবাইকে ভালো থাকবেন সবাই। প্রমাণগুলো আসবে, আর যারা হচ্ছে একটা জিনিস, কারো কাছে কোনো প্রমাণ থাকলে বা কেউ একদম অ্যাক্টিভলি করতে চাইলে আমাকে ইনবক্স করতে পারেন, পোস্ট করে আসলে করতে পারতেছি না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আপনি অসুস্থ, আপনাকে ধন্যবাদ, আপনি অসুস্থতার মধ্যে সময় দিচ্ছেন। ওকে, সমস্যা নেই ভাই।